আজ ওয়েস্ট সিকিম ট্যুরের শেষ পর্বে তোমাদের প্রথমে নিয়ে যাব নামচি রাবাংলা, আর শেষে আমার পছন্দের তালিকায় সদ্য জায়গা করে নেওয়া শৈল শহর গ্যাংটক। বর্ষায় গ্যাংটক যে কি চেহারা নেয় চাক্ষুষ দেখো আজ। এছাড়া বরাবরের মতো রাস্তার গল্প তো থাকছেই, সঙ্গে রবদেন্স রুইন্স, বার্ড পার্ক, পেমিয়াংস্তে মনাস্ট্রি, বুদ্ধা পার্ক, চারধাম, টেমিটি গার্ডেনের মতো দ্রষ্টব্য স্থানের গল্প তো আছেই। সন্ধান নেব রাবাংলা ও গ্যাংটকের দুই আস্তানার, যেখানে কম খরচে মোটামুটি ভালো সার্ভিস পাবে তোমরা। একটা 4 রাত 5 দিনের ওয়েস্ট সাউথ সিকিম ট্যুরের প্রপার প্ল্যান, খরচ সবকিছু নিয়ে সম্যক ধারণা দেব। চলো তাহলে ঝটপট শুরু করা যাক ওয়েস্ট সিকিম ট্যুরের শেষ পর্ব। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সবাইকে মেঘাচ্ছন্ন সুপ্রভাত। আমার এবার পেলিং ছাড়ার পালা, তাই এবারের মতো শেষবারের জন্য হোটেল সিম্ভোর ব্যালকনি ভিউ দেখে নাও। ঘড়ি বলছে 9:02। একই রকম ওয়েদার, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার। আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, প্রভাকরজি গাড়ি ঘোরাতে গেল। তো আজকের ডেস্টিনেশন তো রাবাংলা। কিছু সাইট সিইং করতে করতে যাব, কি সেটা তো দেখতেই পাবে। আজকের প্ল্যানে পেমিয়াংস্তে মনাস্ট্রি, রবদেন্স রুইন্স, বার্ড পার্ক, এই সব মেন সাইট সিইং তো আছেই। চলো তোমাদের বরং একটা নতুন কিন্তু দারুণ জায়গার সন্ধান দিই। একটা প্রাইভেট ফার্ম, পেলিং এর 4 মাথা মোড় থেকে মাত্র মিনিট 5 দূরত্বে। তবে এই 5 মিনিটের শর্ট ড্রাইভটাও তোমার মন কাড়তে বাধ্য। কি অদ্ভুত সুন্দর সব ফ্রেমস দেখছো। আচ্ছা, এইটা যেখানে আমরা এসছি ইয়াংথাং ফার্মস, এটা কিন্তু পেলিং এর সাইট সিইং এর মধ্যে পড়ে না, মানে সোকল পেলিং এর যে সাইট সিইং গুলো তার মধ্যে পড়ে না। এটা একটা প্রাইভেট ফার্ম। তো দাদা বলল যে যাদের সাথে ঘুরে আমাদের ভালো লাগে আমরা তাদেরকে নিয়ে আসি, তো সেই জন্য আমাকে এনেছে। চলো যাই। এই হচ্ছে ইয়াংথাং ফার্ম। জেনারেলি জানুয়ারি ডিসেম্বর সেই সময় অরেঞ্জের সময়, কিন্তু আমি জানি না এই ফার্মে কি করে এনারা এখনো অরেঞ্জ মানে কমলা লেবুকে গাছের গায়ে আটকে রাখতে পেরেছেন। এই যে অরিজিনাল তো গাছটা, হ্যাঁ অরিজিনাল গাছ, কিন্তু তাও প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে। কিন্তু তাই যারা পেলিং এ এসে কমলা লেবু দেখতে চাও, এই ফার্মে কিন্তু অবশ্যই এসো। এছাড়া এখানে রয়েছে এদের প্রাইভেট বার্ড জু, যেখানে এমু থেকে শুরু করে নাম না জানা না দেখা অনেক পাখিকে তোমরা দেখতে পাবে। চারিদিক থেকে পাখি অসাধারণ লাগছে, কিন্তু পাখির ডাক। এটা ভিজিট করো, অবশ্যই করো। এছাড়াও রয়েছে একটা টিউলিপ গার্ডেন আর মিউজিয়াম। মিউজিয়ামে ছবি তোলা বারণ, তাই তোমাদের দেখাতে পারলাম না। চলো এবার পরের গন্তব্য পেমিয়াংস্তে মনাস্ট্রি বা পেমিয়াংচি মনাস্ট্রি। এটা সিকিমের সব থেকে পুরনো ও প্রধান মনাস্ট্রিগুলোর একটা। 1647 সালে লামা লাতসুন চেনপো এই মনাস্ট্রিটা করার কথা ভাবেন এবং বাস্তবায়িতও করেন। প্রথমে আকারে ছোট থাকলেও 1710 সালে আরো বড় করে তৈরি হয় এই মনাস্ট্রি। এই হলো সেই পেমিয়াংস্তে বা পেমিয়াংচি মনাস্ট্রি। আমার দারুণ লেগেছে। আমি এতদিন যত মনাস্ট্রি গেছি, ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। একদম টপ ফ্লোরে, মানে ভেতরে ভিডিও শ্যুট করার কোনো অনুমতি ছিল না, তাই দেখাতে পারিনি। একদম টপ ফ্লোরে কাঁচের বাক্সে হেভেন অ্যান্ড হেল, মানুষের জীবনের বিভিন্ন স্তর, সেটাকে পুরো ডেসক্রাইব করা, দারুণ। আর এইটা হচ্ছে পুরনো বুদ্ধিস্ট হাউস। অনেকগুলো বাড়ি আছে একদম পুরনো আমলের, এইভাবে বুদ্ধিস্টের হাউস বানানো হতো। চলে এসেছি পরের গন্তব্যে। এখন রবদেন্স রুইন্স দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের। পার হেড টিকিট প্রাইস ওই 50 টাকা করে, আর কার পার্কিং চার্জ 30 টাকা।
180 মিটার বার্ড পার্ক। বাহ, দারুণ পাখি ডাকছে। সোজা ওই সিঁড়িটা দিয়ে উঠলেই বার্ড পার্ক। আমরা ফেরার পথে ঢু মারবো। চলো আগে রবডেন্স রুইন্সটা দেখে আসি। কি অদ্ভুত রাস্তা, হ্যাঁ, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি হয়েছে, যেটা আমার ভয় সেটা হচ্ছে এখানে জোঁক থাকতে পারে। রাস্তায় পাতা পড়ে পুরো পচে গেছে বর্ষার জল পেয়ে। এই যে কত পুরনো গাছ, ফার্ন হয়ে রয়েছে, মস হয়ে রয়েছে গাছের গায়ে। আর এই হচ্ছে রুইন্স যাওয়ার রাস্তা। আহা, কি লাগছে রাস্তাটা, উফ, ম্যাজিক্যাল ম্যাজিক্যাল লাগছে। কোনো কথা হবে বলো? কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। মাথার উপর গাছের পাতার ফাঁক দিয়ে হালকা আকাশ দেখা যাচ্ছে। একদম আকাশ বলা ভুল, সাদা মেঘ। শুধু বর্ষার অ্যাম্বিয়েন্স বলে নয়, এই রাস্তাটা আমার মনে হয় সবসময় এরকমই লাগবে, ভালো লাগবে, দারুণ। এটা মাস্ট, এটাও মাস্ট। মানে আমাকে প্রভাকর দাদা বলছিল যে যারা ফরেনার তারা সবাই পার্টিকুলারলি এই রুইন্সটা দেখার জন্যই আসে। পেমিয়াংচি মনাস্ট্রি, এই রুইন্স, আর কেচিপেটি লেক। অসাধারণ লাগছে। ও, এই যে পেছনে দূরে কিছু মানুষজন আসছেন, আর এই হচ্ছে রাস্তা। ও, এখন বেশ কিছুটা এইভাবে যেতে হবে। সোজা দূরে যতদূর চোখ যাচ্ছে রাস্তাটা আস্তে আস্তে এইভাবে উঠে গেছে। দারুণ দারুণ লাগছে। তবে আবারও এইসব রাস্তায়, বিশেষ করে এরকম বর্ষার সময়, জোঁক থাকার চান্স কিন্তু মারাত্মক। সেইটা একটু দেখে বুঝে চলতে হবে। এটা ওয়াচ টাওয়ার করা। কমপ্লিট করেনি ওয়াচ টাওয়ারটা। অদ্ভুত অদ্ভুত ফ্রেম তৈরি করে না? কি অপূর্ব লাগছে, অপূর্ব। আমার ভাষা হারিয়ে যাচ্ছে। একটু চড়াই, একটু হেঁটে আসতে হবে। বয়স্কদের হয়তো একটু সমস্যা হতে পারে, যাদের হাঁটুতে সমস্যা আছে বা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, কিন্তু দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না, জাস্ট অনবদ্য। এখানে এসে আবার দুটো রাস্তা ভাগ হয়েছে। উপাস থেকে ওই রাস্তাটা এসছে বোধ হয়। এটা দিয়ে উঠলাম না, এটা দিয়ে যাই। The ancient site is only 100 meters away. আর মাত্র 100 মিটার। আক্ষরিক অর্থে গায়ে কাঁটা দিচ্ছে। এই যে হঠাৎ করে রোদ
এসে পড়লেই যে রোদ পড়ছে। এতক্ষণ মেঘ ছিল, মেঘ কাটিয়ে হঠাৎ করেই রোদ এসে পড়ে আবার একটু ল্যান্ডস্কেপে বদল আনলো। দারুণ 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 লাগছে। হ্যাঁ, এসে গেছি অলমোস্ট। এই হচ্ছে রুইন্স। এইটাই আগে সিকিমের ক্যাপিটাল ছিল, এটা সেকেন্ড ক্যাপিটাল ছিল। নেপালের আক্রমণে ধ্বংস হয়, তারপর এখান থেকে শিফট করা হয় ক্যাপিটাল। এখন ফোর্থ ক্যাপিটাল গ্যাংটক। তো এই হচ্ছে সেই রাজধানীর সময়কার জায়গা, যেটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে ধ্বংসাবশেষ বা রুইন্সে পরিণত হয়েছে। বুঝতেই পারছো, বেশ কিছুটা কষ্ট করতে হয় এখানে আসতে গেলে, কিন্তু worth it। হিস্টোরিক্যাল প্লেস, যে কোনো ঐতিহাসিক জায়গা আমার দারুণ লাগে, আর তো জীবন্ত ইতিহাস। কি অপূর্ব লাগছে। অপূর্ব লাগছে। এটা কিন্তু দারুণ একটা জায়গা, যেখানে পাখিরাও ওপেন, আমরাও ওপেন, দুজনেই খাঁচাবন্দি বেসিক্যালি, কিন্তু পাখিরাও এবং আমরাও। এত কাছ থেকে এইভাবে দেখা, এটা একটা আলাদা অভিজ্ঞতা। খরগোশ রয়েছে, আবার ব্যাক টু পথ, এবার সোজা রাবাংলা। আরেকবার মনে করাই তোমাদের, আমি যে এই ওয়েস্ট সিকিম ট্যুরটা করছি, এটা 4 রাত্রি 5 দিনের। প্রথম 2 রাত আমি ছিলাম পেলিংয়ে, আজ থাকবো রাবাংলাতে এবং আগামীকাল রাত্রি গ্যাংটকে। আমার এই টোটাল ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে ট্যুর কিংডম। প্যাকেজ কস্ট কিরকম কি সেটা স্ক্রিনে যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিও। স্ক্রিনে আর ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বরও যাচ্ছে, নোট করে নিও। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমার কাজ তোমাদেরকে সন্ধান দেওয়া, ইনফরমেশন দেওয়া, জায়গাটাকে তুলে ধরা। কাকে ভরসা করবে না করবে এটা সম্পূর্ণ তোমাদের উপর। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি মাত্র। আরেকটা কথা, কোথাও যাওয়ার আগে একদম ফোনে কথা বলে শিওর হয়ে নাও কোথায় যাচ্ছ, কি কি দেখবে, কোন হোটেলে বা হোমস্টেতে থাকবে, কোন রুমে থাকবে, গাড়ি কেমন পাবে। এগুলো আগে থেকে জেনে নিলে কোনো ঝামেলাও থাকে না, আর তোমাদের ট্রিপটাও বেশ ভালো হবে। ঘড়িতে বাজে 2:39, আমরা চলে এসেছি আমাদের আজকের আস্তানা, একদম রাবাংলায়, হোটেল মাইনামলা। এই হলো হোটেল মাইনামলা, আর এটা ওদের রিসেপশন। আর এই সেকশনটা হোটেল মাইনামলার ইনহাউস ক্যাফেটেরিয়া। এটা ওদের ডাইনিং হল। বাইরে থেকে এবং ভেতরে ঢুকে আমার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে প্রিমিয়াম হোটেল এখানকার, মানে
মানে ডিলাক্স ক্যাটাগরির হোটেল তো নো ডাউট। এবার দেখা যাক এখানকার অ্যামিনিটিস কেমন, ঘরদোর কেমন, খাওয়া দাওয়া কেমন, সার্ভিস কেমন, সব জানাবো। এই যে রুম নাম্বার 301, চলো দেখা যাক। আহা, একটা কিং সাইজ বেড, দুজন তো আরামসে শুতে পারবে, রোগা রোগা হলে 3 জনও শোয়া যেতে পারে। বেডের দুপাশে দুটো বেড সাইড টেবিল, ইন্টারকম রয়েছে, এখানে এলাকাটে মেনু রয়েছে, দুটো, একটা এখানে টুল দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট্ট টুল কাম সোফা বলা যেতে পারে। এখানে তোমরা ব্রেকফাস্ট, চা এগুলো খেতে পারবে। একটা ওয়ার্কিং ডেস্ক দেখতে পাচ্ছি, একটা বিরাট আয়না রয়েছে, টিভি রয়েছে, একটা আলমারি রয়েছে এখানে। আর যেটা আমার সবচেয়ে পছন্দ এখানে এই রুমের, সেটা হচ্ছে অ্যাটাচড একটা ব্যালকনি। এই যে ব্যালকনি, আর এই হচ্ছে এখন ভিউ। কিছু করার নেই, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই ব্যালকনি থেকে তোমরা চাইলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। তো আমার ওভারঅল রুম খুব ভালো লেগেছে, বিশেষ করে এই যে হাঁটছি, নরম একটা কার্পেট পাতা আছে, তো খালি পায়ে হাঁটতেও ভীষণ ভালো লাগছে। বেশ ভালো, বেশ ভালো। আর অনেকের ক্ষেত্রে আরো যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টয়লেট, বাথরুম। এবার দেখিয়ে দিই, এই হচ্ছে এখানকার টয়লেট। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কামোড রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশন যেটা হয়েছিল এই হোটেলটা সম্পর্কে, ডিলাক্স ক্যাটাগরির মনে হয়েছিল, এবং ঢুকেও বুঝলাম যে ঘরের কন্ডিশন দেখে মনে হচ্ছে সত্যি ভালো হোটেল। এই যে ঘরে মেঘ ঢুকছে, আহা, আর বাইরে যেতেও লাগবে না, হু হু করে মেঘ ঢুকছে ব্যালকনি থেকে। ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে পেলিং এর থেকে তো অনেকটাই ঠান্ডা এখানে। ভেবেছিলাম আজকে বুদ্ধা পার্ক যাবো, কিন্তু এই যাবো এদার কি দেখবো বুদ্ধা পার্কে, তাই প্ল্যানটা ড্রপ করলাম। আপাতত রেস্ট নিই, পায়ে হেঁটে আশপাশটা ঘুরবো সন্ধ্যেবেলা, আর আগামীকাল রাবাংলার সাইট সিং করে বুদ্ধা পার্ক দেখে নামছি, 4 ধাপ করে গ্যাংটক চলে যাবো। 4:31 বাজে, প্রচন্ড হাওয়া হচ্ছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে নো ডাউট। ছাতা থাকলে ভালো হতো, ছাতা আনতে ভুলে গেছি, এরম ওয়েদার পাবো তো ভাবিনি। যাই হোক, চলো একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে ওয়েদার। এই জায়গাটা একদম হোটেলে ছয়লাভ আর কি, প্রচুর হোটেল এখানে। দোকানও রয়েছে, গ্রোসারির, জামা কাপড়ের। পেলিং এ যখন ছিলাম তখন মনে হচ্ছিল যে ঠান্ডা নেই কেন, ঠান্ডা নেই কেন, এখানে কিন্তু ভালো মতো ঠান্ডা লাগছে। আমাদের যে হোটেল থেকে গোটা 50 পা এগোলেই কিন্তু এই SBI ATM, কারোর ATM এর দরকার হলে আশেপাশে আছে ATM। এইটা হচ্ছে রাবাংলার মেন 4 মাথার মোড়, এখান থেকে বাঁদিকে গেলে নামছি। বেশ ছিমছাম একটা মার্কেট প্লেস, বেশ কিছু রেস্টুরেন্ট কাম বার রয়েছে এখানে। জামা কাপড়, জুতো থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেটস, প্লাম্বিং এর দোকান, ওষুধের দোকান, মানে A থেকে Z সব তুমি পাচ্ছ এখানে। এদিকে দেখতে দেখতে হঠাৎই পাহাড়ি বৃষ্টি নেমে হালকা ভিজিয়ে দিয়ে গেল সবকিছু। এই অবস্থায় থাকলে ঠান্ডা লাগা অনিবার্য, তাই চলো এবার হোটেলে ফিরি। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই হোটেল মিরামলা, এটা কিন্তু রাবাংলার মানে এই প্রিমিয়াম ক্যাটাগরির প্রথম হোটেল রাবাংলায়। তো এখানে একটা বিরাট কনফারেন্স হলও রয়েছে, দাদা বললো যে চাইলে দেখাতে পারো। 100 জনের ক্যাপাসিটিওয়ালা এই হচ্ছে কনফারেন্স হল, বিরাট একটা কনফারেন্স হল। তো কোনো কর্পোরেট মিটিং হোক, কোনো ছোটখাটো ফাংশন হোক, আরামসে এখানে করা যায়। অনেকটা বড় জায়গা, একটা দারুণ স্টেজও করা আছে,
পোডিয়াম রয়েছে, বক্স, সাউন্ড সিস্টেম সব রয়েছে ইন হাউস, পাওয়ার ব্যাকআপ রয়েছে, চেয়ার্স রয়েছে, মোটামুটি যা যা দরকার হয় সব পাবে। তো আমি আরেকটু ইমপ্রেশন বাড়লো আর কি হোটেল মিনামলা। এবং আবারও যেটা বলছি, এটা কিন্তু এই ক্যাটাগরির, এই প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির প্রথম হোটেল রাবাংলার। 1998 সালে শুরু হয়, তো এখনো বেশ ভালো রমরমিয়েই চলছে। তবে এই যুদ্ধের আবহে একটু সব জায়গাতেই তো বাজার পড়তি, প্রচুর ক্যান্সেলেশন হচ্ছে সিকিমে। তবে আমি বলবো এখনো পর্যন্ত আমি এসে যা দেখলাম, সিকিমে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, মানে আমার ঠিকঠাকই লেগেছে। আর স্বাভাবিকভাবেই মানুষের চিন্তা হয় এরকম পরিস্থিতিতে, কারণ সিকিম বর্ডার এরিয়া, নেপালের বর্ডারও কাছে, প্লাস চায়না বর্ডারও আছে, তো সব মিলিয়ে একটা চিন্তা তো থাকেই। তবে পাকিস্তানের সাথে যেটা হচ্ছে সেটার ছাপ কিন্তু এদিকে পড়েনি। হ্যাঁ, আর্মিদের বেশ মুভমেন্ট চোখে পড়েছে আমার বর্ডারের দিকে, প্রচুর আর্মি ট্রাকস, আর্মির গাড়ি যাচ্ছে। তবে ট্যুরিস্টদের আমি কিন্তু কোনো রকম অসুবিধা ফেস করতে এখনো পর্যন্ত দেখিনি। অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, 200 টাকায় এই প্লেটটা আসে। গন্ধ আর দেখে তো বেশ ভালো লাগছে, খেয়ে দেখি। হোটেলে খাবার কেমন সেটা টেস্ট করার জন্যই রাত্রে তো নর্মালি যেরকম চিকেন থালি আসে সেরকমই আসবে নিশ্চয়ই। তো এটা হচ্ছে চিকেন পকোড়া, এদের স্ন্যাক্স পার্ট। বেশ ভালো। সন্ধেবেলাও একটু বেরোলাম, কাজ নেই আর কি করব। কালকে এরপর গ্যাংটক, ও সান্ধ্যকালীন অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, বৃষ্টি পড়ে রাস্তা একদম ভিজে, লাইট রিফ্লেক্ট করছে। আরেকবার একটু মার্কেট থেকে ঘুরে আসা যাক। তবে আমি তো একটু অফবিট বেশি পছন্দ করি, আমার সেই জন্য এই ওয়েস্ট সিকিম ট্যুর, মানে আমি বলতে গেলে ইস্ট সিকিম একটু বেশি এনজয় করেছিলাম। ওয়েস্ট সিকিমও এনজয় করছি না তা না, বেশ এনজয় করছি, ওই আর কি। নিয়ন আলোয় মাখা রাবাংলা বাজারকে ভীষণ রঙিন লাগছে না? বেশ ফিল গুড একটা ব্যাপার আছে কিন্তু। যাই হোক, হোটেলে এসে আবার কাজে বসলাম, কিন্তু পাহাড়ে এসে কি আর কাজে মন বসে? এই হচ্ছে ব্যালকনি ভিউ, সান্ধ্যকালীন ব্যালকনি ভিউ হোটেল মিনামলা থেকে। একটু ক্লিয়ার হয়েছে, আর ওই যে একটা লাল আভা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বুদ্ধা পার্কের আলো। আর আমার সময়ও কাটছে বেশ ভালো। রাইস, চিকেন কারি, আচ্ছা, ডাল আর সবজি। কি সবজিটা? এটা মিক্সার সবজি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সিকিমে আমার খাওয়া এখন অব্দি সেরা ডাল, মানে এইবারের সফরে। ফাইনালি রাবাংলা ছাড়ার পালা উপস্থিত। গন্তব্য এবার গ্যাংটক। থ্যাংক ইউ, ভালো লাগলো, টাটা, গুড মর্নিং। তবে রাবাংলা এলাম আর বুদ্ধা পার্ক দেখব না তাই হয় নাকি? চলো তোমাদের আগে বুদ্ধা পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি বুদ্ধা পার্ক। এখানে টিকিট প্রাইস পার হেড 80 টাকা করে। বুদ্ধদেব অনেক ক্লিয়ার, পেছনে মাউন্ট নার্সিং আর একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।
সুন্দর হাওয়া হচ্ছে, মাঝে মাঝে রোদ এসে পড়ছে গায়ে। ঠান্ডা খুব বেশি নেই, হালকা আছে। ওই যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সবুজ গালিচা, তার মাঝখানে মাঝখানে ছোট ছোট জংলি ফুল হয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগে দেখতে। হাওয়ায় পতাকা উঠছে অনবরত। বুদ্ধা পার্কের ভেতরেই ছোট্ট একটা শিব মন্দির আছে, কিন্তু যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে শিব মন্দির যাওয়ার যে পাথটা, তার এখানে একটা বোর্ড লেখা, বি অ্যাওয়্যার অফ স্নেকস। মহাদেবের সাথে সাপের যে কি একটা কানেকশন আছে, এটা অদ্ভুত না? এই যে নন্দী বাবা। নো চিন্তা, শুধু বুদ্ধা পার্ক দেখিয়ে ছেড়ে দেব না, এখনো অনেক কিছু দেখানোর বাকি, সঙ্গে নিজেরও দেখা বাকি। আমি রাবাংলা নামছি আগে এলেও চার ধামটা আমার যাওয়া হয়নি, তাই চলো একসাথে চার ধামের প্রথম দর্শন করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রেয়ং বস্তির সামনে। প্রভাকর্তা বলল যে ক্যামেরাটা অন করো, সামনে একটা দারুণ দৃশ্য দেখতে পাবে। তো কি দৃশ্য সেটা একটু দেখাই। অসাধারণ একটা ভ্যালি, মাঠ, সবুজ গালিচা, তার পেছনে যে পাহাড়ি বাড়িগুলো এত অপূর্ব লাগছে, আর পেছনে পাইন বন, মেঘ ঢুকছে, তোমরাই নিজেরাই দেখো। এই যে অপূর্ব লাগছে, অপূর্ব। এই যে রেয়ং বস্তি এর আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই যে সামনে যে মাঠটা দেখালাম, এখানে কিন্তু বাইচুং ভুটিয়া ফুটবল খেলতো। আর বাইচুং ভুটিয়ার বাড়ি এই রাস্তা দিয়ে একটু এগোলেই এখানে একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি। রেয়ং বস্তি যেভাবে মনে দাগ কাটলো, তাতে অদূর ভবিষ্যতে একবার অন্তত এখানে এসে থাকতেই হবে বলে মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ এই রেয়ং প্রান্তরে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আবার ব্যাক টু পথ। আমাদের শহরের লাইফ আর এখানকার মানুষদের লাইফের যে কন্ট্রাস্ট, সেটা বিশ্বাস করতেই কেমন অসুবিধা হয়। ওই যে পাইন বন ছুঁয়ে যাওয়া অলস মেঘেরা, যাদের দেখে মনে হয় এদের কোনো তাড়া নেই, এখানকার মানুষজনকে দেখে, তাদের কাজ করতে দেখেও আমার ওই মেঘেদের মতোই মনে হয়, এদের কোনো তাড়া নেই। অদ্ভুত প্রশান্ত তাদের জীবনযাত্রা। জানি পাহাড়ে অনেক হার্ডশিপ আছে, অনেক অনেক কঠিন লড়াই লড়তে হয়, তাও আমার কেন জানি না মনে হয় ওনারা অনেক শান্তিতে আছেন, এবং সেই শান্তিটা ওনাদের হাসি মুখেই লেগে থাকে। আর তাছাড়া মানুষ কত দৌড়াবে বলতো? কখনো তো একটু থামতে হবে, কখনো আবার কয়েক পা হয়তো পেছোতে হবে। ঠিক যেমন এখন এই পাহাড়ি পথে পেছোচ্ছি। বাঁ দিকে খাড়াই খাদ, ডান দিকে খাড়াই পাহাড়, মাঝে ফুট 10 রাস্তা। তাই বড় গাড়ি ঢুকলে উল্টো দিক থেকে আসা গাড়িকে জায়গা দিতে এরকম পিছিয়ে আসতে হয় মাঝে মাঝে। ঠিক আমাদের জীবনের মতোই, কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে যখন দেখা যায় সেটা ঠিকঠাক ওয়ার্কআউট করছে না, তখন যেমন পিছিয়ে আসতে হয় ফর গ্রেটার গুড। যাই হোক, প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম। তোমরা রাস্তা থেকে চোখ সরাওনি তো? সরাবেই বা কি করে? এরকম রাস্তা থেকে কি চোখ সরানো সম্ভব? আবারও রাস্তায় দাঁড়িয়েছি একটা নাম না জানা জায়গায়। আমার সামনে এরকম একটা মনাস্ট্রি দেখতে পাচ্ছি, ছোট্ট মনাস্ট্রি। এটা সেই অর্থে কোনো সাইট সিং এর মধ্যে পড়ে না, কিন্তু কি অপূর্ব লাগছে জায়গাটা। পেছন দিক থেকে হো হো করে মেঘ নিচ থেকে উপরে উঠছে, আর প্রেয়ার ফ্ল্যাগ, তার পাশে এরকম ছোট্ট একটা মনাস্ট্রি। অদ্ভুত শান্ত জায়গাটা। ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে, আর এই হচ্ছে মনাস্ট্রি। সুন্দ্রুপ থারচিন চোলিং মনাস্ট্রি, জাওবাড়ি, সাউথ সিকিম। রাস্তাটাও কি অপূর্ব লাগছে। আহা, পাখি ডাকছে, নিস্তব্ধ চারিদিক। এখানে প্রেয়ার ফ্ল্যাগ, পেছন দিক থেকে হাওয়া আসছে, হু হু করে মেঘ ঢুকছে একদম। মেঘের জন্য ভিউটা হয়তো কিছুটা হিন্ডার হলো।
অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এদিকটা এই ভিউ, শান্তি শান্তি। অবশেষে চলে এসেছি চারধাম। টিকিট পার হেড 50 করে, আর যারা ষাটোর্ধ্ব তাদের 25 টাকা। নামচির চারধাম বা সিদ্ধেশ্বর ধাম সিকিমের বিখ্যাত পর্যটন স্থলগুলির মধ্যে একটি। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত। শ্রী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী নভেম্বর 2011 সালে এই ধাম তৈরি করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, দ্বারকা ও রামেশ্বরম মন্দিরের প্রতিলিপি তৈরি করা রয়েছে এখানে। সোলোফোক পাহাড়ের চূড়ায় 33 মিটার উঁচু একটি বিশাল শিব মূর্তি রয়েছে এখানে। শিব ভক্তরা ভক্তি ভরে এখানে পুজো দিতে আসেন। এছাড়াও শিবের শিকারী অবতার কিরাতেশ্বরের 18 ফুট উঁচু মূর্তি রয়েছে এখানে। মানুষের মনে ও বিশ্বাসে এই ধাম যে একটা বড় জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য। মনে প্রশান্তি নিয়ে চারধামকে অবশেষে বিদায় জানালাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাইচুং স্টেডিয়ামে। সিকিম সরকারের তরফ থেকে বাইচুং ভুটিয়ার নামে একটা ফুটবল স্টেডিয়াম করা হয়েছে, এবং বাইরে থেকে যেটুকু দেখছি খুব সুন্দর একটা পাহাড়ি স্টেডিয়াম। অ্যাস্ট্রো টার্ফ রয়েছে, এই যে ভেতরে অ্যাস্ট্রো টার্ফ রয়েছে। এখানে SPL চলছে এখন, সিকিম প্রিমিয়ার লিগ। খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগে যখন এরকম কোনো ইনিশিয়েটিভ দেখি। আর খেলাধুলো যত দিন যাচ্ছে না, বাচ্চাদের মধ্যে থেকে আস্তে আস্তে খেলাধুলো জিনিসটা উঠে যাচ্ছে। সেটাও একটা আমাদের আস্তে আস্তে সামাজিক অবক্ষয়ের দিকে এগোচ্ছি না, সেটাও একটা কারণ। কিন্তু মানে আমাদের ইয়ং জেনারেশন খেলাধুলোর থেকে অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। আমি দেখি না আমার জেনারেশনে, মানে আমার পাড়ায় আমার এজের আর কেউ খেলছে, মানে একমাত্র আমিই খেলি। তো আমি সেটা বলছি না যে আমি খেলি বলে আমি ভালো, কিন্তু খেলাধুলো করাটা কিন্তু খুব দরকার। আর তার জন্য এরকম ইনিশিয়েটিভও দরকার। বাচ্চারা খেলতে পারছে না, তার মেন রিজন হচ্ছে আমাদের লোকালিটি থেকে ছোট ছোট মাঠ যেগুলো আমরা ছোটবেলা থেকে পেয়ে এসেছি, সেগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। সব জায়গায় কমপ্লেক্স, বাড়ি, ফ্ল্যাট বিভিন্ন জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট যে মাঠগুলো আছে সেই মাঠে এখন তাস খেলা হয় আউটডোর গেম হিসেবে। তো বাচ্চারা যাবে কোথায়? তাই তাদেরকে বাধ্য হয়ে কম্পিউটার, মোবাইল এইসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো এইরকম মাঠ, এরকম ইনিশিয়েটিভ প্রচণ্ড কমেন্ডেবল এবং প্রচণ্ড দরকারি আমার মনে হয় আমাদের ফিউচার জেনারেশনের জন্য। চলো এবার পরের গন্তব্যের পালা। আমি অনেক শুনেছি তার কথা, কিন্তু এই প্রথম দেখব টেমি টি গার্ডেন। যাই হোক, তোমরা রাস্তায় চোখ রেখো কিন্তু। আর কেমন লাগছে আজকের ব্লগ জানিও কমেন্টে। যারা আজ আমায় প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে কিন্তু এই যাত্রাপথ আর যাত্রাপথের গল্প গন্তব্যের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার গল্পে এরা একটু বেশি প্রাধান্য পায়। তোমাদের লেংদি লাগলে স্বচ্ছন্দে স্কিপ করে এগিয়ে যেতে পারো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যদি ভালো লাগে তবেই, কোনো জোরাজুরি নেই কিন্তু। আমি প্রত্যেক সোমবার ঠিক সকাল 9:30 এরকম নতুন নতুন গল্প নিয়ে হাজির হই। টেমি টি গার্ডেন যাওয়ার রাস্তায় আবার একবার দাঁড়ালাম, তার কারণ সামনে একটা ল্যান্ডস্কেপ। জাস্ট দেখো কি অপূর্ব লাগছে। যদিও এখন বর্ষার আগে অনেক চা গাছ কেটে দেওয়া হয়েছে, কি অপূর্ব লাগছে সামনের গোটা ল্যান্ডস্কেপ, নিচে চা বাগান। ওহ, অনবদ্য অনবদ্য, কোনো কথা হবে না। ওহ, কি বলবে এটাকে? কিছু বলার ভাষা আছে কি? ভাষা থাকলেও আমার জানা নেই সেই ভাষা। আর এই হচ্ছে প্রসিদ্ধ টেমি টি গার্ডেনের সেলফি পয়েন্ট। কিন্তু এত কোলাহল এখানে যে দাঁড়াতেই ইচ্ছে হলো না। ঘড়ি বলছে 12:57। শেষ গন্তব্য গ্যাংটক, এখনো 46 কিলোমিটার, সময় লাগবে আরো 1.5 ঘন্টা। ওদিকে পেটও বিদ্রোহ করছে, তাই রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্ট পেলে একটু ঢু মারতে হবে। ঘড়ি বলছে 1:10। প্রচন্ডই খিদে পেয়েছে। রাস্তার পাশে মুস্কান হোটেল কাম রেস্টুরেন্ট বলে একটা জায়গায়
মানে এখানে ক্যারাওকে লাইভ মিউজিকও হয়, যা বুঝতে পারছি বাইরের বোর্ড দেখে। তো একটু পেট পুজো সেরে নি। খুব সুন্দর ইন্টেরিয়ারটা, খুবই সুন্দর। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। খুব সুন্দর লোকেশন। আমি অর্ডার করেছিলাম চিকেন মোমো। স্যুপটা জলো হলেও মোমোটা কিন্তু টপ ক্লাস ছিল। আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। পেটকে শান্ত করে আবার ব্যাক টু পথ। সিকিমের এই পাকদণ্ডী পথ এবার আমাদের সোজা নিয়ে যাবে গ্যাংটক। কি যে ভালো লাগছে! এই আধো আলো আধো ছায়া, মায়াময় মেঘলা ওয়েদার, উত্তর পূর্ব কোণে কালো মেঘের ভ্রুকুটি, মাখনের মতো রাস্তা, বাতাসে ভেজা মাটির গন্ধ, যেদিকে চোখ যাচ্ছে উজ্জ্বল দীপ্তিমান সবুজের সপ্রতিভ উপস্থিতি এই রোড জার্নিতে আলাদা একটা মাত্রা যোগ করেছে। এই যে আমরা এখন তিস্তা ক্রস করব। উফ, তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো? আমরা সিংটাম ক্রস করছি। হালকা বৃষ্টি আবারও ভেজাতে শুরু করেছে প্রকৃতিকে। তবে আমরা প্রায় গ্যাংটক চলেই এসেছি কিন্তু। এই যে ওয়েলকাম টু গ্যাংটক। ওদিকে বৃষ্টিটাও একটু ধরে এসেছে। গ্যাংটকের এই একটা সমস্যা, যে গাড়িতে আমরা এসেছি সেই গাড়িতে ম্যাল অবধি যাবে না। তো ম্যালের আশেপাশে যাদের হোটেল তাদের কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে তবে যেতে হবে। আমাকে এখন তাই করতে হবে। আমাকে এখন লাগেজ নামিয়ে আবার ট্যাক্সি ধরে এখান থেকে আমাদের আজকের গন্তব্য হোটেল জেডাই। তো ট্যুর কিংডমের এইবারের ট্যুরের শেষ গন্তব্য, শেষ হোটেল। চলো যাওয়া যাক। তো এখান থেকে হোটেল জেডাই পড়ছে 300 টাকা মতো। কিন্তু আবার শুরু হলো বৃষ্টি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির দৌরাত্ম্য। সঙ্গে দোসর গ্যাংটকের জ্যাম। তবে গাড়ির কাঁচের এপার থেকে বৃষ্টি স্নাত গ্যাংটকের জনজীবন দেখতেও কিন্তু আমার বেশ লাগছে। জ্যাম কাটিয়ে অবশেষে চলে এলাম হোটেল জংরি বেকারি অ্যান্ড ক্যাফের একদম পাশেই আমাদের আজকের আস্তানা হোটেল জেডাই। এই হচ্ছে 301 নম্বর ঘর। ঢুকেই যেটা সবার আগে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ ডাবল বেড। কিং সাইজ বলা ভুল, এখানে দুটো সিঙ্গেল বেডকে জোড়া আছে, মানে ডাবল বেড আর কি। বেড সাইড টেবিল রয়েছে দুখানা, সোফা রয়েছে, একটা কমন টেবিল রয়েছে। এদিকে ভিউ উইন্ডো রয়েছে, অনেক ক্লিয়ার ডে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল দিয়েছে, জল দিয়েছে, দুটো কাপ দেওয়া রয়েছে, নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় এবং ক্লিন ওয়াশরুম। আয়না রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, আর এপারে রয়েছে ওয়েস্টার্ন কামোড, গিজার। এখানে টিভি রয়েছে, আর এই পাশে এটা হচ্ছে প্রসাধনের সেগমেন্ট আর কি। বড় একটা আয়না রয়েছে, ছোট টুল রয়েছে, আর পাশে আলমারি রয়েছে। আর কি চাই? ঠিকঠাক। আমার ওভারঅল এই ট্যুর কিংডমের প্রথম কথা, আমরা যে মানে ট্যুরে এসছি, যে ট্যুর কস্ট ঘোরার, সেটাও তো যথেষ্ট নমিনাল। তো এই নমিনাল চার্জের মধ্যে যে স্ট্যান্ডার্ডের রুমে ছিলাম, আমার কমপ্লেনের কোনো জায়গা নেই। যে খাওয়া দাওয়া পেয়েছি, যে সার্ভিস পেয়েছি, যথেষ্ট ভালো। ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো তোমাদের একটু মার্গ দর্শন করাই, মানে এমজি মার্গ আর কি। হোটেল জেডাইকে পেছনে ফেলে টিবেট রোড থেকে নিচে ডান দিকে নামলেই এমজি মার্গ। আর এই হলো এমজি মার্গের ফার্স্ট লুক। গুনে গুনে ঠিক 330 পা আমার পায়ে নিচে নামার সময়। ওঠার সময় একটু বেশি হবে হয়তো, ফেলুদা তো তাই বলেছিল। যাই হোক, একদম গুনে গুনে আমার পায়ে 330 পা, মানে বুঝতেই পারছো কতটা কাছে হোটেল জেডাই।
এই মুহূর্তে একটা লোকাল এক্সপো চলছে এখানে, বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু এমজি মার্গে। তবে আমার যেটা সব থেকে চোখ টানছে সেটা এই ভেজা এমজি মার্গের ভেজা পথঘাট। দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা দোকানের রং বেরঙের আলো প্রতিফলিত হয়ে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে আবারও বলি, আমি আদ্যপ্রান্ত অফবিট লাভার হয়েও কেন জানি না এমজি মার্গের প্রেমে পড়ে গেছি। সত্যি কি যে কারণ এর পেছনে আমি জানি না। এমজি মার্গের কিছু তো একটা স্পেশাল আছে যেটা এখনো আমি বুঝিনি। আশা করি এভাবেই বারবার দেখা হতে হতে একদিন এমজি মার্গ নিজেই বলবে আমায় সেই কারণ। ততদিন এভাবেই চলুক। আমি বরং বৃষ্টি ভেজা এমজি মার্গের রেশ রেখে এখানেই আজকের গল্প শেষ করি। এবারের মতো ওয়েস্ট সিকিমের পর্ব শেষ, বাকি থাকলো নর্থ। পরিবেশ পরিস্থিতি ঠিক হলে আবারও আসবো পড়ে থাকা গল্প শোনাতে। আজ চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো নেকপিয়ন সাইনিং অফ।